প্রথম ভিডিওতে আমি 2023-এর দুটো কোশ্চেন আলোচনা করে দিয়েছি। এটাতে আবার দুটো আলোচনা করছি, একটু ভালো করে শুনবে। বারবার একটাই কথা বলছি যে তুমি যখনই কোনো একটা কোশ্চেন করবে তার মানে শুধুমাত্র ওই কোশ্চেনটাই শিখবে এইভাবে করবে না। চেষ্টা করবে যে ওই টাইপের যত কোশ্চেন আছে যেন পারো, তাহলে দেখবে তোমার পাস করা অনেক সোজা হয়ে যাবে। কোশ্চেনটা কি দিয়েছে বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়? প্রথমত অখণ্ড সংখ্যা যেগুলো হয় সেগুলো আমরা কি জানি? 0, 1, 2, 3 ... যেগুলোকে আমরা হোল নাম্বার বলে থাকি। ইংলিশে যেটা হোল নাম্বার বলা হয়, বাংলাতে সেটা অখণ্ড সংখ্যা বলা হয়। 0, 1, 2, 3 ... করে চলতে থাকে, এগুলো হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। যে কোনো দুটো অখণ্ড সংখ্যার সমষ্টি, মানে বলছে তুমি এখান থেকে যে কোনো দুটো অখণ্ড সংখ্যা তোলো, তাদের সমষ্টি সেটা একটা অখণ্ড সংখ্যা হবে। এই যে ধর্মটা, অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়? মানে দুটো অখণ্ড সংখ্যা নিয়েছ, তাদের যোগ করেও সেই অখণ্ড সংখ্যাই আছে, ঘরের ছেলে ঘরেই আছে, বাইরে চলে যায়নি। এই ধর্মটাকে কি বলা হয়? আমরা এখানে অপশানে 4টে প্রপার্টি দেখতে পাচ্ছি, 4টে ধর্ম দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা আছে বদ্ধতা ধর্ম, ইংলিশে বলে ক্লোজার প্রপার্টি। এই যে ক্লোজার প্রপার্টি যেটা হয়, সেক্ষেত্রে কি করা হয়, সেটাই নিয়ম এটাই যে যে কোনো দুটো তুমি সেম নাম্বার নিয়েছো, মানে এখানে যেমন তুমি হোল নাম্বার নিয়েছো, দুটো অখণ্ড সংখ্যা নিয়েছো, তার সমষ্টি করেছো, অখণ্ড হয়েছে। এই যে ধর্ম, এটা থেকেই বলা হয় বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। এবার বাকিগুলো কি? শুধুমাত্র ওই কোশ্চেনটা আনসার করে নেব না, এখানে বাকি অপশানগুলো জানতে হবে। যেমন তোমাকে বলছে বিনিময় ধর্ম, কমিউটেটিভ প্রপার্টি। বিনিময় ব্যাপারটা কি বলছে? তোমাকে যদি এখান থেকে যে কোনো দুটো নাম্বার দেওয়া হয়, তাদের যোগ করতে বলা হলো, আবার উল্টে যোগ করতে বলা হলো। যদি দেখা যায় যে এগুলো সেম হয়ে যায়, আমরা দেখতেই পাচ্ছি এটাও 5 হবে, এটাও 5 হবে, যে কোনো দুটো নাম্বার তোলো, তাদের যোগ করো, তাদের উল্টে যোগ করো, দেখো সেম হচ্ছে। এই যে ধর্মটা, এটাকে বলা হয় বিনিময় ধর্ম বা কমিউটেটিভ প্রপার্টি। জায়গা চেঞ্জ করছো কিন্তু মান চেঞ্জ হচ্ছে না, সেই যে প্রপার্টি, এটাকে আমরা কি বলবো? বিনিময় ধর্ম বা কমিউটেটিভ প্রপার্টি। সংযোজন ধর্মটা কি বলছে? তোমাকে 3টে নাম্বার দিলাম, ওই ওখান থেকে যে কোনো 3টে নাম্বার তুলব। আমি ওখান থেকে যে কোনো 3টে নাম্বারকে এ বি সি দিয়ে দিলাম, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি। ফার্স্ট টু ব্র্যাকেট, লাস্ট টু ব্র্যাকেট। কথাটার মানে কি বলছে? প্রথমে 3টে নাম্বার কিন্তু তাদের জায়গার কোনো চেঞ্জ হয়নি। এখানেও দেখো এ বি সি, তো ওখানেও এ বি সি, জায়গা চেঞ্জ হয়নি। কি চেঞ্জ হয়েছে? আমরা প্রথম বাম দিকে যেটা করেছি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে বি আর সিকে যোগ করে তারপর এর সাথে যোগ করছি। ওখানে এ আর বিকে আগে যোগ করে তারপর সির সাথে যোগ করছি। এই যা পরিবর্তন। যেমন উদাহরণ হিসেবে আমি যদি নিয়ে নিই, 3, 4, 5 নিলাম, 3 + 4 + 5 নিলাম। ভেবে দেখো, এখানে আগে ক্যালকুলেশন করো, 9, 9-এর সাথে 3 করলে 12, এখানে দেখো 7, 5, 12। এই যে ধর্মটা, যে জায়গা চেঞ্জ নয়, ব্র্যাকেট চেঞ্জ করলে প্রথমে এইটার ক্যালকুলেশন করো, তারপর এটা করো। এক্ষেত্রে প্রথমে বাম দিকেরটা আগে করে তারপর ওটা করো। ফার্স্ট টু ব্র্যাকেট, লাস্ট টু ব্র্যাকেট, আমরা এইভাবে মনে রাখি আর কি। এই যে ধর্মটা, এটাকে বলে সংযোজন ধর্ম, যেটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলা হয় ইংলিশে। আশা করি বুঝতে পেরেছো। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন ধর্ম। এটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন ধর্মটা কি বলছে? তোমাকে 3টে নাম্বার দিলাম, এ বি আর সি, এগুলো সব সেই হোল নাম্বার থেকে নেওয়া হয়েছে, এক্ষেত্রে অখণ্ড সংখ্যা থেকে। বলছে যদি এমনটা হয়, এ কে বির কাছে ডিস্ট্রিবিউট করলাম, এ কে সির কাছে ডিস্ট্রিবিউট করলাম, মানে এ কে একবার বির কাছে পাঠিয়েছি, একবার সির কাছে পাঠিয়েছি। সেক্ষেত্রে দেখা গেল এইটা ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন করলাম, যোগ করলাম, যা রেজাল্ট হলো, এখানে দেখছি যে এইটা ক্যালকুলেশন করে এটার সাথে গুণ করার পরে দেখলাম সেম রেজাল্ট হলো। উদাহরণ হিসেবে নিয়ে নিই, 2, 4, 6 নিয়ে নিচ্ছে, কথার কথা হোল নাম্বার নিয়ে নিয়েছি। দেখে নাও তো, 2 × 4 + 6, তাহলে 4 + 6 কত? 10, তার সাথে 2 গুণ করলে কত হয়? 20 হয়। আর তুমি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করো, আগে 2 এর সাথে 4 ক্যালকুলেশন করো, 2 এর সাথে 6 গুণ করো, তাহলে 2 আর 4 গুণ করলে কত হয়? 8, আর 2 আর 6 গুণ করলে 12, দেখো 20।
এই যে প্রপার্টিটা, এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যেমন তোমাকে মা বললো, বাবু এই নে এই তরকারির বাটিটা নিয়ে, পাশের দুটো কাকিমার বাড়ি আছে, দিয়ে একটু একটু করে, মাঝখানে খেয়ে নেবে না। নিয়ে গেলে, একবার এই কাকিমার বাড়িতে গেলে, দিয়ে এলে, মাঝে এটা ভাবো রাস্তা, আবার তুমি কি করলে, আবার বাকি তরকারিটা নিয়ে আবার কার কাছে গেলে, আর এক কাকিমার বাড়িতে গেলে। তাহলে এ ডট একবার বির কাছে গেল, এ ডট একবার সির কাছে গেল। এই ডটটা ডিস্ট্রিবিউট হচ্ছে, এই ডটটাকে এ ডট কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, এ ডটকে নিয়ে ডিস্ট্রিবিউট করছে। তাহলে এ ডট বি প্লাস এ ডট সি, এটা ডট মিনস গুণ করা, আর এটা হচ্ছে প্লাস। এই বিতরণ, এটাকে বলা হয় বন্টন ধর্ম। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এইটা। তাহলে এই চারটে অপশন একসাথে জেনে রাখলাম, এবার যেটা আসুক তুমি পারবে। আশা করি বুঝতে পেরেছো। পড়াশোনাটা যেন এমন হয়, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। আরেকটা এই ভিডিওতে আমরা সলভ করব, ভালো করে লক্ষ্য করো কি কোশ্চেন দিয়েছে। বলছে এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা। দেখো সংখ্যা সম্বন্ধে কিন্তু ভালো করে জানতে হবে। 7, 8 থেকে একদম সংখ্যা, বইতে পুরো সংখ্যা নিয়ে খুব আলোচনা করা হয়েছে। তুমি ক্লাস 7, 8 এখান থেকেই দেখবে বইতে সংখ্যা নিয়ে, 7 কেন বলবো, 6 থেকেই খুব ভালো করে আলোচনা করানো হয়েছে সংখ্যা নিয়ে। সংখ্যা তত্ত্বকে খুব ভালো করে শেখানোর চেষ্টা হয়েছে। 7-এ পূর্ণ সংখ্যা এগুলো সব চলে এসছে, মানে এগুলোকে খুব ভালো করে শেখাচ্ছে। এখনকার বইগুলো সত্যি খুব ভালো। কোনো একটা স্টুডেন্ট যদি ক্লাস 7 থেকে একটু ভালো করে অঙ্কটাকে বুঝে, প্রতিটা বই, মানে বইতে সব অঙ্ক করে ফেললাম সেটা নয়, বুঝে যদি পড়াশোনা করে না, তাহলে ওর অঙ্কে কোনো দিন কোনো দুর্বলতা থাকবে না। খুব সুন্দর বইগুলো বানানো হয়েছে। তো যাই হোক, আমি এই কোশ্চেনে আসি। বলছি এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই, এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে ছোট। তাহলে এক্স ও ওয়াইয়ের গসাগু কত হবে? গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গসাগুর ব্যাপারে আসবো, তার আগে বলছি এক্স ও ওয়াই হলো দুটো অখণ্ড সংখ্যা। তাহলে যে কোনো দুটো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে তুমি এই 0, 1, 2, 3, 4, 5, 6 ডট ডট করে এখান থেকেই নেবে। এবার বলে দিয়েছে এমন দুটো নাম্বার নেবে যেন এক্স এর মানটা ওয়াই থেকে ছোট হয়, ওয়াইয়ের দিকে হাঁ করা আছে, মানে ওয়াই হচ্ছে বড়। এমন দুটো নাম্বার নিতে হবে যেন সবসময় এক্স কী হয়, ওয়াই থেকে ছোট হয়। যেমন কথার কথা, কেউ বললো স্যার আমি 2 আর 4 নিলাম, কেউ বললো স্যার আমি 0 আর 6 নিলাম। সব ক্ষেত্রে যেন ওয়াইটা বড় থাকে এমন নিতে হবে, এবং অখণ্ড সংখ্যা হতে হবে। বলা আছে সবসময় যদি অখণ্ড সংখ্যার উপরে এই কোশ্চেন থাকে, গসাগু বের করতে বলে, চেষ্টা করবে এই উদাহরণটাকে নিতে, মানে 0-র সাথে অন্য যে কোনো নন জিরো নাম্বার নিতে পারো, 5, 6, 4, 3, আমি 6 নিয়েছি, তুমি 5ও নিতে পারো, নো প্রবলেম। আর একটা যে কোনো নিয়ে নিলে, এই দাঁড়ালো দুটো উদাহরণ তুলেছে, একটা 0 আর 6-এর গসাগু করবে, একটা 2 আর 4-এর গসাগু করবো। ঠিক আছে, কি হচ্ছে এদের গসাগু বের করতে বলে। গসাগু মানে কি বুঝি, গসাগু কথাটার মানে কি বুঝি, দেখো 2 আর 4 দিয়েছে, আমরা প্রথমে কি করবো, 2-এর গুণনীয়ক নেব। 2-এর গুণনীয়ক কি হয়, 1 আর 2। 4-এর গুণনীয়ক কি হয়, 1, 2, 4 হয়ে গেল। এগুলো হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বলে। 2-এর উৎপাদক, 4-এর উৎপাদক হয়ে গেল। গুণনীয়ক নেওয়ার পরে সাধারণ গুণনীয়ক নিতে হবে, কারণ গসাগুর ফুল ফর্ম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক তো করে ফেলেছ, এবার সাধারণ গুণনীয়ক নাও, মানে দুজনের মধ্যে কমন গুণনীয়ক কোনগুলো সেগুলো নাও। 1 আর 2, তার মধ্যে গরিষ্ঠ মানে তার মধ্যে বড় কোনটা, তার মধ্যে বড় হচ্ছে 2। তাই 2 আর 4-এর গসাগু কত হবে, 2 আর 4-এর গসাগু হচ্ছে 2। ভালো কথা। 0 আর 6-এর গসাগু কত, 0 আর 6-এর একই রকমভাবে বের করব। দেখো 0-র যদি আমি উৎপাদকের কথা বলি, 1, 2, 3, 4, 5, 1 0 0 হয়, 2 0 0, সবগুলো সবাই হয়ে যাবে, তখন কেউ বাদ যাবে না, কারণ 0-কে সবাই ভাগ করে। 2-কে যেমন 1, 2 ভাগ করে, তেমনি 0-কে 1 ভাগ করে, 2 ভাগ করে, 3 ভাগ করে, সবাই ডট ডট করে যত স্বাভাবিক সংখ্যা আছে তুমি সব বলবে যে 0-কে ভাগ করছে। 6-কে কারা ভাগ করে, 1 ভাগ করে, 2 ভাগ করে, 3 ভাগ করে, 6 ভাগ করে, আর কেউ নেই। এবার বলো তো সাধারণ গুণনীয়ক 1, 2, 3, 6, এগুলো হচ্ছে দুজনের মধ্যে কমন আছে, 1, 2, 3, 6 সাধারণ গুণনীয়ক। এদের মধ্যে গরিষ্ঠকে, এদের মধ্যে গরিষ্ঠ হচ্ছে 6, তাই 0 আর 6-এর গসাগু কত হবে, 6। কিন্তু পরীক্ষা হলে তো এরকমভাবে এত করা সম্ভব নয়। সবসময় মাথায় রাখবে এটা, যে 0-র সাথে যদি কোনো অশূন্য সংখ্যা এইগুলো নিয়ে গসাগু করতে যাও, 0, 2, 0, 4, 0, 5, এরকমভাবে কোনো একটা অশূন্য স্বাভাবিক সংখ্যা নিয়েছো, তার সাথে 0-এর গসাগু করতে যাচ্ছ, সব সময় এই সংখ্যাটাই হবে গসাগু। 0 কখনো গসাগু হয় না।
গসাগু কখনো শূন্য হয় না, এটা মাথায় রেখো। গসাগু কখনো শূন্য হতে পারে না। তার কারণ এইভাবে যদি করো তাহলে বুঝতে পারবে গসাগু কখনো শূন্য হতে পারে না। গেল, তাহলে এরকম পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, 2 আর 4-এর গসাগু করলে গসাগুর রেজাল্টটা একজনের সাথে সমান হচ্ছে আর একজনের থেকে ছোট হচ্ছে। আর এই ক্ষেত্রে যদি দেখো তাহলে গসাগুটা দুজনের থেকেই এর থেকে বড় হচ্ছে আর এর সাথে সমান হয়ে গেছে, 6-এর সাথে সমান হয়ে গেছে আর এর থেকে বড় হচ্ছে। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, বলছে এক্স ও ওয়াইয়ের গসাগু হবে সর্বদা, আবার সেই একটা কথা আছে সর্বদা। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কোথাও যদি সর্বদা বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে আনসার দেবে, কারণ সবাই তোমাকে মেনে নেবে এটা কখনো হতেই পারে না। তুমি কোনো একটা কাজ করবে সবাই তোমাকে ভালো বলবে, এটা হতেই পারে না। তাই সর্বদা কথা থাকলে একটু খুব খেয়াল করবে। সর্বদা বলছে এক্সের থেকে বড়, এক্সের থেকে কে বড়, গসাগু রেজাল্টটা। তো গসাগু রেজাল্ট সর্বদা এক্সের থেকে বড় হবে। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার এক্স আর গসাগুটা হচ্ছে বড়, এক্ষেত্রে বড় হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখো সমান হয়ে গেছে, এক্ষেত্রে সমান, তাহলে সর্বদা বড় হচ্ছে না, কিন্তু এটা ভুল। সর্বদা এক্সের থেকে ছোট হবে, সেটাও ভুল। দুটো উদাহরণই দেখতে পাচ্ছ, সর্বদা এক্সের থেকে ছোট হবে বলছে, কোথায়, এক্সের মানই তো ছোট হয়ে যাচ্ছে, 0 6-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাও ভুল। সর্বদা ছোট কিংবা সমান হবে, দেখো এক্ষেত্রে কি হচ্ছে, 2 সমান হয়ে গেছে, এক্ষেত্রে দেখো বড় হয়ে গেছে, সর্বদা ছোট কিংবা সমান হবে, এইটা অনেকে আনসার দেয়, এটাই অনেকে আনসার দেয়। যেমন উদাহরণ হিসেবে নিয়ে নেয়, 3 আর 5 নিয়ে নিল, তাদের গসাগু 1 হচ্ছে। এখানে ধরো এক্স এটাকে দিল, ওয়াই দিল, বলছে যে এর থেকে তো এটা গসাগু ছোট হচ্ছে, 3-এর থেকে গসাগু ছোট, আবার এখানে সমান, ওইটা আনসার নিয়ে নেয়, কিন্তু এইটা ভুলে যায়। এক্ষেত্রে দেখো এক্সের থেকে ওটা কিন্তু বড় হয়ে গেছে, তাই সর্বদা ছোট কিংবা সমান। এই জন্য আমি বলেছিলাম সর্বদা থাকা মানে বুঝবে ডাল মে কুচ কালা হ্যায়, এগুলো বাদ। কিছু বিশেষ ক্ষেত্রে গ্রেটার দেন এক্স হবে, হ্যাঁ এই যে বললাম, যখন একটা দুটোর মধ্যে কোনো একটা শূন্য থাকবে, এইরকম কেসটা যখন হবে, সেক্ষেত্রে কিন্তু গ্রেটার দেন এক্স হবে, এক্সের থেকে বড় হচ্ছে গসাগু রেজাল্টটা। 6 এটা গসাগু রেজাল্ট, এটা এক্সের মান থেকে বড় হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আবার পরের ভিডিওতে নেক্সট প্রবলেম আলোচনা করব। আমি প্রিভিয়াস ইয়ারগুলো একবার আলোচনা করে দিচ্ছি এই কারণে, যাতে তোমার বছরের প্রথম থেকেই পড়ার স্ট্র্যাটেজিটা ওরকমই থাকে, যে কোনো কিছু পড়ার সময় এইভাবে ভেবেচিন্তে করে পড়াশোনা করো, তাহলে দেখো তুমি আরামসে ভালো স্কোর করতে পারবে। নো ডাউট আমি যা করাবো ক্লাসে, দেখো এই মুহূর্তে বাজারে এমন কোনো অঙ্কের বই নেই যেটা প্রাইমারি টেটের জন্য উপযুক্ত। তো 22-23-এর কোশ্চেন পেপার অনুসারে আমি ক্লাসে যেভাবে করাবো, আমি যা দেব, সেই কথাগুলো যদি তুমি ভালো করে শোনো, সেগুলো যদি একটু নোট করো, আমি কথা দিচ্ছি তুমি 25+ কমন পাবে, আরামসে কমন পাবে 30-এর মধ্যে। ওকে, শুধু তোমাকে পড়তে হবে এবং ভালো করে